প্রতিদিনের মতো আজকেও সকালে তরি আসে রান্নাঘরে। রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সে ডাইনিং টেবিলে সাজাচ্ছিল। এসে দেখে জয় ইতিমধ্যে বসে আছে টেবিলে। তরি একটু অবাক হয়ে গেল, কারণ প্রতিদিনই তো সে অফিসের ড্রেস পরে সকালের নাস্তা করে। আজকে আবার ব্যতিক্রম কেন? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না। জয় একবার চোখ তুলে তার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। সে কাল রাতে কিছুই বলেনি কাউকে। তরি ও জান্নাত দুজনকেই নিজের মতো ছেড়ে দিয়ে সে রুমে গিয়ে ঘুমিয়েছিল। এক এক করে সবাই টেবিলে এসে বসলো, খেতে শুরু করলো। ঠিক তখনই জয় বলে উঠল, তুমি বসো। তরি একবার নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে জয়ের দিকে ফিরে বলল, আমি পরে। জয় তার কথা শেষ হওয়ার আগেই একটু উচ্চস্বরে বলে উঠল, আমি তোমাকে বসতে বলেছি, আর তুমি এখানে সেখানে তাকাচ্ছ। তরির পুরো শরীর কেঁপে উঠল। সবাই চমকে তাকালো জয়ের দিকে, শুধু জান্নাত ছাড়া। সে নিজের মতো চুপচাপ খেয়ে যাচ্ছে একটু করে। সাইফুল চৌধুরী একটু বিরক্ত গলায় বললেন, সামান্য বিষয় নিয়ে এত রাগ দেখাচ্ছ কেন? ছোট্ট মানুষটা তো ভয় পাবে। বৌমা, তুমি বসে পড়ো। কয়েকদিন ধরে দেখছি তুমি আমাদের সঙ্গে খাও না কেন? আমরা সবাই একসাথে তো খাই। তরি মৃদু স্বরে বলল, আসলে বাবা, আমি তো পরে খেয়ে নেই। জয় সঙ্গে সঙ্গে বলে উঠল, বেশি কথা না বলে দ্রুত খেয়ে নাও, সবার সঙ্গে আমার কিছু কথা আছে। তরি আর কিছু না বলে চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া শেষ করে সবাই ডাইনিং রুমেই বসে রইল। কিছুক্ষণ পর সাইফুল চৌধুরী বললেন, জয়, কি বলবে? দ্রুত বলো, আমার অফিসে যেতে হবে। জয় ঠান্ডা গলায় বলল, একদিন অফিসে একটু দেরি করে গেলে মহাভারত অশুদ্ধ হবে না বাবা। সে তাকালো জান্নাতের দিকে, দেখে জান্নাত সোফায় বসে বাবার হাঁটুতে মাথা রেখে আছে। জয় জানে কোথায় কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তাই সরাসরি জান্নাতকে জিজ্ঞাসা করলো, জান্নাত মা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কয়েকদিন ধরে দেখছি কথা বলো না, মন মরা হয়ে আসো। কেউ কিছু বলেছে তোমাকে? বলো দেখি। বলে জয় বাঁকা চোখে তাকালো মায়ের দিকে। নাজমা চৌধুরী নিজের মতো বসেছিলেন, কেবল জান্নাতের দিকে তাকিয়েছিলেন নরম চোখে। জয় ধীরে স্বরে বললেন, আসলে বাবা, দেখো না, জান্নাতের কয়েকদিন ধরে মন খারাপ। সেই কারণেই তো তোমাদের সবাইকে বসতে বললাম, দেখি কি হয়েছে ওর। বলেই পাশে থাকা তরির দিকে তাকালো জয়। তরি চমকে উঠে জয়ের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। জয় মাথা ঘুরিয়ে জান্নাতের দিকে তাকালো। সে একইভাবে বাবার হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে। জয় নরম গলায় আবার বলল, কি হয়েছে মা? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, চাচুকে বলবে না? এক এক করে সবাই জানতে চাইলো জান্নাতের কি হয়েছে। হঠাৎই জান্নাত কান্না ভেজা কণ্ঠে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার আম্মুকে খুব প্রয়োজন ছিল। বাবা, কথাটা তীরের মতো বিঁধল জাহিদ চৌধুরীর বুকে। প্রতিদিনই তো তিনি মনে মনে স্মরণ করেন তার প্রিয় স্ত্রীর কথা, কিন্তু আজ মেয়ের মুখে শুনে বুকটা যেন হুড়হুড় করে উঠল। তিনি শান্ত গলায় বললেন, কেন মা, তোমার বাবা কি তোমাকে ভালোবাসে না? জান্নাত মাথা নেড়ে বলল, তোমরা সবাই আমাকে ভালোবাসো। জয় বলল, আমরা তো সবাই ভালোবাসি তোমাকে, তাহলে মন খারাপ করে আসো কেন? জান্নাত চোখ মুছে জয়ের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, আমি তোমাদের ছাড়া কোথাও যাব না, কখনোই না। প্লিজ চাচ্চু। বাবা। জয় হেসে বলল, আরে পাগলি, বিয়ে হলে তো তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, তখন তো আমাদের রেখে যেতে হবে। জান্নাত হঠাৎ কান্না ভেজা গলায় বলে উঠল, না চাচ্চু, আমি যাব না, আমার ভয় করে। তরিকে সবাই যেভাবে বলে আমাকে তো সেভাবেই বলবে, আমারও তো মা নাই। বলে সে কান্না করে উঠল। সেই কান্নার শব্দে এক মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কথা নেই, সবাই তাকিয়ে রইল জান্নাতের দিকে। নাজমা চৌধুরী আর তার বোন চমকে তাকালো জান্নাতের দিকে। তোমার বান্ধবীকে কে কি বলেছে? কই, আমরা তো কেউ কিছু বলিনি। জয়ের গলা কেমন থমথমে। নাজমা চৌধুরী বুঝতে আর বাকি রইল না কথাটা কোন দিকে মোড় নিচ্ছে। তিনি দ্রুত বলে উঠলেন, জান্নাত, তুমি আমার কাছে আসো মা, আমরা রুমে যাই। জয় মায়ের দিকে তাকালো ঠান্ডা চোখে, কিন্তু কিছু বলল না। তারপরে ধীরে 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 মুখ ঘুরিয়ে বলল, না মা, ও এখানেই বলুক। কি বলেছে বলো দেখি জান্নাত। জান্নাত এতটাই সরল,
যে সে বুঝতে পারেনি তার কথাগুলো পরবর্তীতে কত বড় ঝড় ডেকে আনতে পারে। শিশুসুলভ ভঙ্গিতে সে বলতে শুরু করলো, চাচু, যেদিন পিপি এলো সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা গল্প করছিলাম। সে বলল আমার বান্ধবীকে খুব পছন্দ করেছে। পুতুলের মতো মেয়ে একদম। আমি খুশিতে তরিকে বলতে গিয়েছিলাম, কিন্তু যেই না গেলাম দেখি দাদিমা আর তার বোন তরিকে কথা শোনাচ্ছে। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে ছোট্ট জান্নাতের মুখের দিকে। ওর চোখে কেমন আতঙ্কের ছায়া, ওর কণ্ঠ কাঁপছে, তবুও সে থামে না। তারা বলতেছিল তোরে যেন সবার সঙ্গে এক টেবিলে না খায়, আবার তোমার সঙ্গে যেন কম কথা বলে, রাতে যেন আমার ঘরেই থাকে, তোমাদের আশেপাশে না ঘোরে। ওর মতো ছোট লোক মেয়ে এই বাড়িতে মানায় না। কোনো শিক্ষা নাই, ভদ্রতা নাই। তরির মুখ নিস্তেজ হয়ে গেছে। নাজমা চৌধুরীর মুখও কেমন বিবর্ণ। জয়ের গাল শক্ত হয়ে আসে। জান্নাত বলতেই থাকে, তুমি তো এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলে। ওরা সুযোগ নিয়ে তরিকে দিয়ে সব কাজ করায়। ফরিদা খালাকে আসতে দেয়নি, বলেছে তরি অনেক লোভী। দাদিমার বোন তো সরাসরি বলল এই মেয়েটা যেন কম করে খায়, খাওয়ার জন্যই নাকি এ বাড়িতে এসেছে। এখানে এসে জান্নাতের গলাটা ভারী হয়ে আসে। তার চোখ বেয়ে টুপ টুপ করে জল পড়ছে। পিপি তো প্রাইভেট কোচিং নিয়ে বিজি থাকে। আমি কলেজে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তরি একা একা রান্নাঘরে সব কাজ করছে। আমি দাদিকে বললে উনি বলেন বাড়ির বউ মানুষ, এগুলো কাজ করতেই হয়। তারপর আমাকেও রুমে পাঠিয়ে দেন। সবাই চুপ, একমাত্র জয়ের নিঃশ্বাসের শব্দই যেন ঘর ভরিয়ে তুলছে। জান্নাত আবার বলল, কাল রাতে তো আরও খারাপ হয়েছে চাচ্চু। দাদিমার বোন গরম কফির মগ তরির হাতে ঢেলে দিয়েছে। আমি পাশে ছিলাম, চোখের সামনে দেখেছি। ও তখন ব্যথায় কেঁপে উঠল। আমি দৌড়ে গিয়ে ধরলাম। তখন বলল ভুল করে পড়ে গেছে, কিন্তু আমি জানি সেটা ভুল না চাচ্চু। ওকে আরও বলেছে লোভী ভণ্ড নাটকবাজি। এই মেয়েকে বিয়ে করে জয়ের সর্বনাশ হয়েছে। এই জন্যই আমার ভয় করে চাচ্চু, মানুষের বাড়িতে গেলে আমাকে এগুলো কথা বলবে আর বাড়ির সব কাজ করা নেবে। আমি তো এত কাজ করতে পারি না। জান্নাত থেমে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু তরির নিঃশ্বাসের শব্দটা কাঁপছে ঘরের বাতাসে। জান্নাত আরও কিছু বলতে যাচ্ছিল, গলা কাঁপছে তার। জান্নাত থাক, সেসব কথা আর বলো না, তরি বলে উঠল। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। জয়ের চোখ রক্তবর্ণ। সে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মায়ের দিকে, যেন প্রতিটি দৃষ্টিতেই প্রশ্ন, যন্ত্রণা আর অবাধ্য ক্ষোভ। বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে নীরবতা। কেউ কথা বলছে না, কেউ চোখ তুলে তাকাতে পারছে না। জয়ের গাল শক্ত হয়ে আসে, বুকের ভেতর রক্ত ফুটেছে। তরি নিচু হয়ে বসে আছে, চোখ দুটো ভিজে গেছে অশ্রুতে। নাজমা চৌধুরী মাথা নিচু করে বসে নিজের আঙ্গুল জোড়া চেপে রেখেছেন। মনে হচ্ছে এই নীরবতার ভার তিনি আর বহন করতে পারছেন না। জান্নাত সেই ছোট মেয়ে, বুকের ভেতর চেপে রাখা কষ্ট আর অন্যায়ের সাক্ষী হয়ে কাঁদতে কাঁদতে বলল, চাচ্চু তুমি বলো, ওর কি দোষ? ও তো কিছু করেনি। জয়ের বুকের ভেতরটা হঠাৎ কেমন ঝাঁকিয়ে উঠল। চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মনে হলো এই বাড়ির দেয়ালগুলোও যেন আজ তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। যে বাড়িকে সে নিজের ঘর বলতো, সেই ঘরে আজ তরির মতো নির্দোষ একটা মেয়েকে শুধু হেই করা হয়েছে। শুধু তার নামের সঙ্গে জড়িয়ে অপমান ছিটানো হয়েছে। ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল। নীরবতা যেন শ্বাসরুদ্ধ করা অন্ধকার রূপ নিল। আম্মু, তোমাদের যদি তরিকে মেনে নিতে এত সমস্যা হয়, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তরিকে নিয়ে আলাদা থাকবো। মাঝে মধ্যে তোমাদের দেখতে আসবো, কিন্তু আমার সংসার নিয়ে কেউ আর কথা তুলবে না। আজকের মধ্যে তুমি ঠিক করে জানাবে, আমার বউ যদি এই বাড়িতে থাকে, তোমার বোন যেন বিকেলের মধ্যেই এখান থেকে চলে যায়। আমি এখন ঠান্ডা মাথায় কথা বলছি, মানে আমি সিরিয়াস। আর একটা কথা মনে রেখো, আমার বউকে কেউ তার বাড়ি নিয়ে একটা কথা বলবে না। বাবা বুঝে নেও বাকিটা। জয় একটু থেমে জান্নাতের দিকে তাকিয়ে কোমল গলায় বলল, জান্নাত মা, তোমাকে আমরা এমন কোনো জায়গায় বিয়ে দেব না যেখানে অযথা ঝামেলা থাকবে। তুমি নিশ্চিন্ত থাকো, ভয় পেও না।
তারপর জিনিয়া আর জান্নাতের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তোমরা দুইজন রেডি হয়ে থেকো, কাল সকালে আমরা একটা জায়গায় যাব, লাগেজ গুছিয়ে রেখো। কোথায় যাব সেটা এখন বলবো না, সারপ্রাইজ। এই বলে জয় তরির হাত শক্ত করে ধরে রুমের দিকে চলে গেল। তার চোয়াল শক্ত, চোখে রাগ আর স্নেহে মিশ্রিত আগুন। একজন পুরুষের ধীর সিদ্ধান্ত যেন পুরো বাড়িটাকে নিঃশব্দ করে দিল। চলবে, এই পর্বটা কেমন লাগলো জানাবেন।